আসসালামু আলাইকুম এভরিওয়ান, আতিক ম্যাথ টিউটরিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লেকচারের টপিক হচ্ছে সরলরেখার দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ সরলরেখার 3 বি বা 3.2 যে চ্যাপ্টারটি আছে সেটি। তো আজকে সরলরেখার 3.2 বা 3 বি চ্যাপ্টারটি আলোচনা করতে গেলে শুরুতে আমি একটু চ্যাপ্টারটির ওভারভিউটা বলি। তো সরলরেখার 3.2 যে চ্যাপ্টারটি সেটি হচ্ছে আসলে বেসিক্যালি খুবই ছোট একটি চ্যাপ্টার। এখানে মাত্র হচ্ছে দুইটা টপিকস আছে। একটা হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছ বিভক্তিকরণ সূত্র, বিভক্তিকরণ সূত্র নিয়ে একটা টপিকস, আর আরেকটা টপিকস হচ্ছে ভর কেন্দ্র সংক্রান্ত। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটি আসলে মানে করতে বেশি সময় লাগার কথা না এবং খুবই সহজ একটি চ্যাপ্টার, এবং অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বলা যাবে না, বাট হচ্ছে এই চ্যাপ্টারটি আসলে জরুরি। তো সরলরেখার ক্ষেত্রে আসলে অন্তর্বিভক্তকরণ বহির্বিভক্তকরণ এটা তোমাদের শিখতেই হবে। তো চলো আমরা শুরু করি। সরলরেখার পরবর্তী চ্যাপ্টারগুলিতে অন্তর্বিভক্তকরণ এবং বহির্বিভক্তকরণের যে ধারণা, এই ধারণাটা কিন্তু খুব ভালোভাবে কাজে লাগবে। তো তোমরা হচ্ছে এই ক্লাসটি খুব মনোযোগ দিয়ে ফলো করবে, ঠিক আছে? তাহলে চলো আমি ক্লাসটি শুরু করি। এবার দেখো বিভক্তিকরণ সূত্র, তাই তো? বিভক্তিকরণ সূত্র আমাদের দুইটা আছে, একটা হচ্ছে অন্তর্বিভক্তকরণ, একটা হচ্ছে অন্তর্বিভক্তকরণ সূত্র এবং আরেকটা হচ্ছে বহির্বিভক্তকরণ সূত্র। তাহলে অন্তর্বিভক্তকরণ নিয়ে আমি একটু আলোচনা করি। অন্তর্বিভক্তকরণ, অন্তর্বিভক্তকরণ কথাটার মধ্যেই দেখো অন্ত কথাটা আছে। অন্ত মানে হচ্ছে ভিতরে। তাহলে এটার ফিজিক্যাল মিনিংটা কি? ধরো এখানে একটা বিন্দু আছে, বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে পি অফ x1, y1, এবং এই পাশে একটা বিন্দু আছে যে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে কিউ অফ x2, y2। ঠিক আছে, এখন দেখো পি ও কিউ এর সংযোগকারী যে সরলরেখাটা, এই সরলরেখাটার মানে ভিতরের দিকে যে কোনো একটা বিন্দু, ধরো এই পয়েন্টে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা দেখো অবশ্যই কিন্তু ভিতরের দিকে, যেহেতু অন্তর্বিভক্তকরণ। অন্তর্বিভক্তকরণ কথাটার অর্থই হচ্ছে দুইটা বিন্দুর সংযোগকারী সরলরেখার মধ্যবর্তী যে কোনো জায়গায় যদি কেউ সরলরেখাটাকে ভাগ করে, এটা ডেফিনেটলি বাইরে যাবে না। এই যে বিন্দুটা বিভক্ত করছে সেটা ভেতরেই থাকবে, এটা নিশ্চয়ই বাইরে যাবে না। বাইরে গেলে তো সেটা বহির্বিভক্ত হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো পি ও কিউ সরলরেখাকে ধরলাম, এই বিন্দুটার স্থানাঙ্ক, স্থানাঙ্ক আমি জানি না, বিন্দুটার নাম দিলাম আর এবং স্থানাঙ্কটা ধরে নিলাম এক্স, ওয়াই। ঠিক আছে, তাহলে পি ও কিউ বিন্দু দুটির সংযোগ সরলরেখাকে আর বিন্দুটা ধরে নিলাম যে এই পাশের পোর্শনটার ভ্যালু হচ্ছে m1 এবং এই পাশের পোর্শনটার ভ্যালু হচ্ছে আমার m2। হ্যাঁ, পি কিউ সরলরেখাটাকে আর বিন্দুটা m1 এবং m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। এখন আমাকে বলা হয়েছে যে আর বিন্দুটার স্থানাঙ্ক কত হবে। ঠিক আছে, তাহলে এটার একটা সূত্র আছে, আমি আগে সূত্রটা লিখি। তাহলে আর বিন্দুটার স্থানাঙ্ক হবে, আর বিন্দুর ভুজের ফর্মুলা হবে x ইকুয়াল টু m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ঠিক আছে, এবার আর বিন্দুর কোটি y এর স্থানাঙ্ক হবে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ঠিক আছে, এই যে এই ফর্মুলাতে আমাকে যদি এই ভ্যালুগুলো দিয়ে দেওয়া হয়, মানে পি বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক এবং কি অনুপাতে বিভক্ত করছে আর বিন্দুটা, সেটা যদি আমাকে বলে দেওয়া হয়, তাহলে কিন্তু আমি এই ফর্মুলার মাধ্যমে আর বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, তাহলে চলো জাস্ট ছোট একটা এক্সাম্পল আগে করি, তারপর কিছু কনফিউশনিং বিষয় আছে সেটা আমি ক্লিয়ার করব। আমি র্যান্ডমলি ধরে নিলাম এখানে একটা বিন্দু আছে যে বিন্দুর স্থানাঙ্ক পি অফ, ধরো র্যান্ডমলি ধরলাম 7,8, এবং এখানে একটা বিন্দু আছে যে বিন্দুর স্থানাঙ্কটা আমি ধরলাম 2,5। ঠিক আছে, এখন তোমাকে বললাম যে এই দুইটা বিন্দু সংযোগকারী একটা সরলরেখা তৈরি করলাম, যেই সরলরেখাটাকে আর এমন একটা বিন্দু, আর এর স্থানাঙ্ক আমি জানি না, আর এমন একটা বিন্দু যেটা এই সরলরেখাটাকে 4:3 অনুপাতে ভাগ করছে, মানে এই পাশের অনুপাতটা হচ্ছে 4 এবং এই পাশের অংশটার মান হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এই পাশের m1 এর মান হচ্ছে আমার 4 এবং এই পাশে m2 এর মান হচ্ছে আমার 3। আমাকে বলা হয়েছে যে তুমি আর বিন্দুটার স্থানাঙ্ক বের করো। তাহলে আমরা সূত্র অনুযায়ী জাস্ট বসাই দিই x ইকুয়াল টু m1 x2, তাই না? তাহলে আমি ডিরেক্ট ফর্মুলায়, যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখি কি আসে অ্যান্সার। ঠিক আছে, তাহলে x এর মান আসবে m1 x2, m1 এর মান হচ্ছে আমার এখানে, m1 এর মান হচ্ছে 4, x2 এর মান হচ্ছে ইনটু 2 প্লাস m2 এর মান হচ্ছে এখানে 3
এবং x1 এর মান হচ্ছে এখানে 7 ডিভাইডেড বাই 4 প্লাস 3, তাহলে কত হচ্ছে দেখো 4 দুগুণা 8, 3 সাথে 21, 21 আর 8 হচ্ছে 29 ডিভাইডেড বাই 7। এটা হচ্ছে আমার আর বিন্দুটার ভুজের স্থানাঙ্ক মানে x এর ভ্যালু। y এর মানটা কত আসবে m1 y2, তাহলে m1 এর মান হচ্ছে এখানে 4 ইন্টু y2 এর মান হচ্ছে এখানে 5 প্লাস m2 y1, m2 এর মান হচ্ছে এখানে 3 ইন্টু y1 এর মান হচ্ছে 8 ডিভাইডেড বাই 4 প্লাস 3। ঠিক আছে, কত হচ্ছে দেখো 4 পাশে হচ্ছে 20, 3 আসতে হচ্ছে 24, তার মানে হচ্ছে 44 ডিভাইডেড বাই 7। এই তো এই হচ্ছে আমার আর বিন্দুর স্থানাঙ্ক, আর এর x স্থানাঙ্ক হচ্ছে এটা এবং y স্থানাঙ্ক হচ্ছে এটা। তাহলে সিম্পল না জিনিসটা, অন্তর্বিভক্তকরণ জাস্ট এই সূত্রটা মনে রাখতে পারলেই তোমাকে যদি যে ভ্যালুগুলো দিয়ে দেওয়া হয় তাহলে তুমি কিন্তু x ও y বিন্দুটার মান বের করে মানে x এবং y এর মানটা হচ্ছে তুমি ইজিলি বের করে ফেলতে পারবে। ঠিক আছে, তো এখানে একটা কনফিউশনিং থাকে প্রবলেমগুলোতে তোমাদের, যারা ম্যাথ গুলো করে থাকো অন্তর্বিভক্তকরণের ক্ষেত্রে কি প্রবলেম হয় যে বইয়ের সাথে অ্যান্সারটা মিলে না। ঠিক আছে, হ্যাঁ ধরো বইয়ে অ্যান্সার আসছে 7:10, তোমার অ্যান্সার আসছে 10:7, এটা আসলে কোনো বড় প্রবলেম না। তো বইয়ের সাথে অ্যান্সার যদি মিলাইতে যাও, ঠিক আছে, ধরো এমসিকিউতে আসলো, এমসিকিউর ক্ষেত্রে প্রবলেমটা হবে, এমসিকিউতে অপশন এটাও থাকতে পারে। ধরো একটা কোশ্চেন দিছে এই যে অনুপাতের অন্তর্ভুক্তকরণের একটা কোশ্চেন তোমাকে দিয়ে বলছে অ্যান্সারে ধরো 7:10 এবং 10:7, দুইটা প্রশ্নই মানে দুইটা উত্তরই দেওয়া আছে, এখন তুমি কোনটা দেখাবা? ঠিক আছে, এই টাইপের প্রবলেম গুলো বা এই টাইপের কনফিউশন গুলো যাতে না হয় সেক্ষেত্রে এই যে M1 এবং M2 ধরার ক্ষেত্রে তোমাকে একটু সচেতন বা সাবধান হইতে হবে। ঠিক আছে, তো চলো এই কনফিউশনটা আমি ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করি। তাহলে এটা হচ্ছে আমাদের অন্তর্বিভক্তকরণের সূত্র। ঠিক আছে, তাহলে অন্তর্বিভক্তকরণের ক্ষেত্রে যেটা কনফিউশনের কথা আমি বললাম, এই যে M1 এবং M2 কাকে M1 ধরবো কাকে M2 ধরবো, এটা নিয়ে আমাদের একটা কনফিউশন থাকে। চলো একটা এক্সাম্পল দেখে একটু আলোচনা করি। কি বলা আছে, এ ও বি বিন্দুর সংযোগ রেখাংশকে পি বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, এই যে এ এবং বি বিন্দু দুইটার সংযোগ রেখাংশকে এই যে পি বিন্দুটা এই জায়গাটাতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন কোশ্চেনে কিন্তু ইজিলি বলে দেওয়া আছে যে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তার মানে এই অংশটার মান হচ্ছে 2, এই অংশটার মান 3। অনেকে কি করে, অনেকে হচ্ছে এই অংশটা 2 এর পরিবর্তে 3 ধরে, অনেকে এটাকে 2 ধরে, সেক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু উল্টে যায়। কেমন করে উল্টে যায়? ধরো র্যান্ডমলি অ্যান্সার আসার কথা 3:4, তুমি যদি উল্টো ভাবে ধরো তাহলে তোমার অ্যান্সার আসবে 4:3। ঠিক আছে, তাহলে চলো এটা একটু জিনিসটা আমি বলে দিই। সবসময় মনে রাখবা শুরুতে যে বিন্দুটা দেওয়া থাকবে এ ও বি বিন্দুর সংযোগ রেখাংশকে পি বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, তোমরা সবসময় মনে রাখবা শুরুতে যে বিন্দুটা দেওয়া থাকে সেটাকে তোমরা অলওয়েজ x1 এবং y1 ধরবা। প্রথম বিন্দুটা ধরবা শুরুতে যে বিন্দুটা থাকবে সেদিকে। ঠিক আছে, আর দ্বিতীয় বিন্দু ধরবা 2 নম্বরে যে বিন্দুটা থাকবে সেটাকে x2 y2। ঠিক আছে, এবং অনুপাতের ক্ষেত্রে প্রথমে যে ভ্যালুটা দেওয়া থাকবে অন্তর্বিভক্তর ক্ষেত্রে সেটাকে ধরবা হচ্ছে প্রথম অংশটাকে ধরবা m1 এবং দ্বিতীয় অংশটাকে ধরবা m2। এইভাবে ধরার পরে তুমি যদি ক্যালকুলেশনটা করো তাহলে তোমার এমসিকিউ বলো এবং বইয়ে বলো যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটার সাথে তোমার অ্যান্সারটা সুন্দর করে মিলে যাবে। ঠিক আছে, আদারওয়াইজ কি হবে, তুমি যদি m1 এবং m2 একটু উল্টাভাবে ধরো তাহলে তোমার অ্যান্সার কিন্তু বইয়ের সাথে মিলবে না এবং এমসিকিউতে তোমার হচ্ছে অ্যান্সারটা মিলবে না, সেক্ষেত্রে তোমার এমসিকিউটা মানে রাইট হওয়ার পরেও কিন্তু হচ্ছে জাস্ট m1 এবং m2 উল্টাভাবে ধরার কারণে তোমার অ্যান্সারটা কিন্তু ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে একটু সাবধান থাকবা। এবারে চলো বহির্বিভক্ত জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। ক্ষেত্রে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্রটা কি দাঁড়ায়? বহির্বিভক্তকারী বিন্দুর ভুজের স্থানাঙ্কের সূত্রটা হচ্ছে m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, এবং কোটির স্থানাঙ্কের সূত্রটা দাঁড়ায় m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। ঠিক আছে, তো এই হচ্ছে কিন্তু বহির্বিভক্তের ক্ষেত্রে বেসিক যে সূত্র সেটি। এবার বহির্বিভক্ত ক্ষেত্রে m1 এবং m2 এর ক্ষেত্রে দুইটা কন্ডিশন আছে, যে m1 গ্রেটার দেন m2 এবং m2 গ্রেটার দেন m1 হলে এই দুইটা কন্ডিশন নিয়ে চলো একটু আমি এক্সপ্লেইন করি। তো বহির্বিভক্তকরণের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম দুইটা শর্ত পাবো, একটা হচ্ছে m1 গ্রেটার দেন m2 অথবা হচ্ছে m1 লেস দেন m2। ঠিক আছে, তো চলো আমি একটু দুইটাই এক্সপ্লেইন করে দিই। তাহলে m1 গ্রেটার দেন m2, ধরো কোশ্চেনে তোমার অনুপাতটা এভাবে দেওয়া আছে যে 10:7 অনুপাতে কোনো একটা বিন্দু বহির্বিভক্ত করে। তো বহির্বিভক্তের ম্যাথগুলো যখন করবো বা অন্তর্বিভক্তের ম্যাথ যখনই করো না কেন তুমি তুমি এই চিত্রগুলো ড্র করে ম্যাথ করো, তাহলে তোমার অঙ্ক ভুল যাবে না। ধরো বলা হইলো যে কোনো একটা মানে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখাকে
কোনো একটা বিন্দু 10:7 অনুপাতে বহির্বিভক্ত করছে। এক্ষেত্রে দেখো তো প্রথম যে অনুপাতটা সেটার ভ্যালুটা কিন্তু বড়, তাহলে m1 গ্রেটার দেন m2। এই সব কন্ডিশনে তোমার কিন্তু কোশ্চেনে প্রথম বিন্দু দেওয়া থাকবে, দ্বিতীয় বিন্দু দেওয়া থাকবে, তুমি এভাবে প্রথম বিন্দু এবং দ্বিতীয় বিন্দু ড্র করবা। যদি m1টা মানে প্রথম বিন্দুটা বড় হয় তাহলে তুমি বহির্বিভক্তকারী বিন্দুটাকে দ্বিতীয় বিন্দুটার পরে নিয়ে যাবা। ডেফিনেটলি বিন্দুটা তো এ বির সংযোগের বাইরে, এ বি সংযোগ রেখাংশের বাইরেই অবস্থিত হবে যেহেতু বহির্বিভক্ত, ঠিক আছে। কিন্তু চিত্রটা ড্র করার সময় যখন m1 গ্রেটার দেন m2 পাবা, সেক্ষেত্রে তুমি বহির্বিভক্তকারী বিন্দুটাকে দ্বিতীয় বিন্দুর পরে বসাবা, ঠিক আছে। এবং m1 হবে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর দূরত্ব এবং m2টা হবে দ্বিতীয় বিন্দু থেকে শেষ বিন্দুর দূরত্ব, ঠিক আছে। সেক্ষেত্রে পি বিন্দু দেখো, সেক্ষেত্রে পি বিন্দুর অবস্থান এ বি রেখাংশের বাইরে হবে এবং দ্বিতীয় বিন্দু হবে পি এর দিকে। দেখো দ্বিতীয় বিন্দুটা কিন্তু পি এর দিকে হয়েছে। বিপরীতভাবে যখন m1 লেস দেন m2 হবে সেক্ষেত্রে কি হবে, প্রথমে তুমি দেখো m1 লেস দেন m2 বলতে ধরো র্যান্ডমলি এক্সাম্পল দিলাম 7:10। যখনই তুমি দেখবা বহির্বিভক্তকরণের ক্ষেত্রে m1 এর মানটা m2 থেকে কম হবে, সেক্ষেত্রে তুমি কিন্তু চোখ বন্ধ করে বহির্বিভক্তকারী বিন্দুটাকে এই যে প্রথম বিন্দু যেটা আছে সেটার লেফট সাইডে বসাবা বা সেটার সাথেই বসাবা, ঠিক আছে। হ্যাঁ, সেজন্য আমি যেহেতু এখানে m1 লেস দেন m2, সেক্ষেত্রে আমি এ এবং বি বিন্দুর সংযোগ রেখাটা ড্র করে নিছি এবং বহির্বিভক্তকারী পি বিন্দুটাকে এ বিন্দুর সাথে রাখছি, ঠিক আছে। এক্ষেত্রে m1 কিন্তু এই অংশটা, ঠিক আছে। প্রথম বিন্দু থেকে বহির্বিভক্তকারী যে দূরত্বটা সেটা হবে m1 এবং প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু যেটা সেটা হবে m2, ঠিক আছে। দেখো কি বলছি আমি, পি বিন্দুর অবস্থান হবে এ বি এর বাইরে, ডেফিনেটলি বাইরে, বহির্বিভক্ত মানে কি বাইরে আছে, এবং প্রথম বিন্দু হবে এ এর দিকে, ঠিক আছে। দেখো প্রথম বিন্দু আমি কাকে ধরছি, x1 কাকে ধরছি, এ কে, ঠিক আছে। সো এই যে সিম্পল জিনিসটা এটা একটু মাথায় রাখবা এবং বহির্বিভক্তকরণ বা অন্তর্বিভক্তকরণের যে ম্যাথগুলো আছে সেক্ষেত্রে তুমি একটু কষ্ট করে তুমি যখন হচ্ছে চিত্রটা ড্র করে এভাবে সরল রেখাটা ড্র করে অন্তর্ভুক্তকরণের ক্ষেত্রে ভিতরের দিকে বিন্দুটা একটু পেন্সিল দিয়ে বা কলম দিয়ে খাতার মধ্যে করে নিবা, তোমার কিন্তু অঙ্কটার ভুল যাবে না, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা। তাহলে চলো এবার আমরা টাইপ 1 এর ম্যাথ গুলো করে শুরু করি, ঠিক আছে। আচ্ছা, অঙ্কে যাওয়ার আগে দুইটা ছোট অনুসিদ্ধান্ত আছে, ওইটা নিয়ে একটু আলোচনা করে নিই। ধরো আমাকে একটা কোশ্চেন বলা হলো যে পি ও কিউ বিন্দু দুটির সংযোগ রেখাংশকে আর বিন্দুটা k:1 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ পি আর ইজ টু আর কিউ ইকুয়াল টু k:1। তো k:1 অনুপাতে আর বিন্দুটা পি ও কিউ এর সংযোগ রেখাংশকে বিভক্ত করলে কি দাঁড়ায়। আচ্ছা দেখো, আর বিন্দুটার স্থানাঙ্ক আমি এক্স ওয়াই যদি ধরে নিই তাহলে আমরা ফর্মুলা কি জানতাম, অন্তর্বিভক্তর ক্ষেত্রে এক্স ইকুয়াল টু জানতাম হচ্ছে m1, এক্ষেত্রে m1 এর মানটা কে, তাহলে কে m1 x2 প্লাস m2, m2 এর মান হচ্ছে 1 এবং x1 এর মান এখানে x1, 1টা আমি লিখলাম না, ডিরেক্ট আমি x1 লিখলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই m1 প্লাস m2, দ্যাট মিনস হচ্ছে কি k+1। ঠিক সেম ভাবে y ইকুয়াল টু আমি কি পাবো, y ইকুয়াল টু আমি পাবো হচ্ছে ky2 প্লাস y1 ডিভাইডেড বাই k+1, ঠিক আছে। তো এটাই একটা ছোট অনুসিদ্ধান্ত, এটা অনেক ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। অনেকে ডিরেক্ট হচ্ছে অন্তর্বিভক্তি সূত্র ইউজ করতে পারো অথবা এই সূত্রটা ইউজ করে ম্যাথ করা যায়, ঠিক আছে। এই সূত্রটা করলে একটু ম্যাথটা ছোট হয়, বাট দুটো ইউজ করতে পারো, অথবা তুমি যদি জটিলতা পরিহার করতে চাও তুমি শুধু একটা দিয়ে ম্যাথ করতে পারো, নো প্রবলেম। আচ্ছা, তো এই সূত্রটা যদি আমাদেরকে জাস্ট এই কোশ্চেনটা বহির্বিভক্তের ক্ষেত্রে করা হইতো, অর্থাৎ যদি ডিরেক্ট বলতো যে পি অফ x1 y1 এবং কিউ অফ x2 y2 বিন্দুদের সংযোগ রেখাংশকে আর বিন্দুটা k:1 অনুপাতে বহির্বিভক্ত করে, তাহলে বহির্বিভক্তের ক্ষেত্রে সূত্রটা জাস্ট কি হইতো, বহির্বিভক্তের ক্ষেত্রে সূত্রটা জাস্ট সেম থাকতো, মাঝখানে মাইনাস। আমি জাস্ট ডিরেক্ট এটা লিখে ফেললাম, আশা করি তোমরা বুঝে গেছো। kx2 মাইনাস x1 ডিভাইডেড বাই k-1, এবং y এর ক্ষেত্রে হয়তো ky2 মাইনাস y1 ডিভাইডেড বাই k-1। এটা হচ্ছে এই কন্ডিশনের ক্ষেত্রে বহির্বিভক্তের ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম, ঠিক আছে। আচ্ছা, লাস্ট একটা অনুসিদ্ধান্ত যেটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধরো দুইটা বিন্দু, একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 এবং আরেকটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশের বা এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু কিভাবে বের করতে হয়, এটা একটা গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত, ঠিক আছে, যেটা অন্তর্বিভক্ত থেকেই আসে। আচ্ছা, এটা ছিল ধরো অনুসিদ্ধান্ত 1, এটা ছিল বহির্বিভক্তটার জন্য আমি এটাকে 2 নম্বর ধরলাম, আর অনুসিদ্ধান্ত হচ্ছে 3, ঠিক আছে। এখন দেখো দুইটা বিন্দুর
সংযোগ রেখার মধ্যবিন্দু বের করার জন্য ডেফিনেটলি মধ্যবিন্দুটা কি দুইটা বিন্দুর মধ্যে অবস্থান করে, তার মানে এটা কি অন্তর্বিভক্তির ফর্মুলা, তাই তো? তাহলে অন্তর্বিভক্তির ফর্মুলা যদি আমি বলে দেই যে এই অনুসিদ্ধান্তটা হচ্ছে মধ্যবিন্দুর জন্য। মধ্যবিন্দুর জন্য যদি অনুসিদ্ধান্তটা হয়ে থাকে, তাহলে যদি এটা মধ্যবিন্দু হয় তাহলে ডেফিনেটলি এই পাশে 1 হলে এই পাশে 1 হবে, তার মানে অনুপাতটা ডেফিনেটলি সেম হবে। তাহলে এই সেম অনুপাতের ক্ষেত্রে দেখো জাস্ট কি আসে, ধরো এই বিন্দুটাকে আমি এক্স ওয়াই ধরে নিলাম, ধরো এই বিন্দুটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ এবং এটাকে আর। অন্তর্বিভক্তির সূত্র অনুসারে এক্স ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, m1 x2, ঠিক আছে? তাহলে যেহেতু 1 আমি 1টা লিখলাম না, x2 m2 x1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 মানে কি 2, এবং y ইকুয়াল টু কি আসে, y ইকুয়াল টু হবে m1 y2 প্লাস m2 y1, m2 এর মান 1 এবং y1, তাহলে শুধু y1 হবে ডিভাইডেড বাই m1 প্লাস m2 মানে 2। তাহলে দেখো তো দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করার ওইটা কি, জাস্ট ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে x এর স্থানাঙ্ক চলে আসবে, এবং y এর স্থানাঙ্ক আনতে গেলে কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে অন্তর্বিভক্তির গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত, যেটা থেকে আমরা দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক ইজিলি বের করে ফেলতে পারি। এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে, ঠিক আছে? এবার চলো আমরা ম্যাথ করে ফেলি। তাহলে চলো আমরা টাইপ 1 এর প্রথম ম্যাথটি শুরু করি। টাইপ 1 এর প্রথম ম্যাথটি আমি কিতাবউদ্দিন স্যারের বইয়ের উদাহরণের 1 নম্বর ম্যাথটিকে নিয়েছি। আচ্ছা, ম্যাথটা একটু পড়ে দেখি কি বলছে। 7,7 এবং -5, -10 বিন্দু দুটির সংযোগ রেখাংশকে x অক্ষ যে অনুপাতে বিভক্ত করে নির্ণয় করো ছেদ বিন্দুর ভুজ নির্ণয় করো, ঠিক আছে? এখন এখানে একটা কিন্তু কোশ্চেন আছে, কোশ্চেনে বলে দেওয়া হয়েছে যে অন্তর্বিভক্ত করে নাকি বহির্বিভক্ত করে, কিছুই বলা নেই, ঠিক আছে? তো এটার বেস্ট ওয়ে হচ্ছে আমরা উদাহরণ এক সলভ করি। বেস্ট ওয়ে হচ্ছে তোমরা লেখচিত্র ড্র করে ম্যাথগুলো করবা, তাহলে তোমাদের হচ্ছে মানে অনেক সহজ হয়ে যাবে ম্যাথটা করতে। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। শুরু থেকে বিন্দুগুলো একটু বসাই। দেখো 7,7 এবং -5, -10 বিন্দু দুটি সংযোগ রেখা ড্র করতে হবে। তাহলে 7,7 দুটাই পজিটিভ, মানে এটা ধরে নিলাম ডেফিনেটলি এটা x অক্ষে ধরে নিলাম এই জায়গায় বিন্দুটা 7,7, এবং -5, -10 যেহেতু দুটো বিন্দুই নেগেটিভ, তাহলে এটা অবশ্যই মানে দুটো স্থানাঙ্কই নেগেটিভ, তাহলে কি, তাহলে এটা অবশ্যই থার্ড কোয়াড্রেন্টে। হ্যাঁ, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -5, -10, ঠিক আছে? এদের সংযোগ রেখাংশ আমি ড্র করি। এদের সংযোগ রেখাংশ হচ্ছে এটা। তো কোশ্চেনে বলছে দেখো 7,7 এবং -5, -10 বিন্দু দুটির সংযোগ রেখাংশকে x অক্ষ যে অনুপাতে বিভক্ত করে। দেখো তো এদের সংযোগ রেখাংশকে x অক্ষে কোন জায়গায় বিভক্ত করছে, এই জায়গাটাতে বিভক্ত করছে। এখন তোমরাই বলো তো যে এটা আসলে অন্তর্বিভক্ত হয়েছে নাকি বহির্বিভক্ত? ডেফিনেটলি এই দুইটা বিন্দুর মধ্যে, তার মানে ডেফিনেটলি এটা অন্তর্বিভক্ত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ওকে। অন্তর্ভুক্ত হওয়ার পরে এখানে আরেকটা ইনফরমেশন আমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে x অক্ষ যেহেতু বিভক্ত করছে, যেই বিন্দুতে বিভক্ত করছে ওই বিন্দুতে স্থানাঙ্কটা কি হবে, x এর মান থাকলেও y এর মানটা কি হবে, ডেফিনেটলি 0 হবে, যেহেতু এটা x অক্ষের উপরে এই ঘটনাটা ঘটছে। ওকে, তাহলে একটু সলভ করি চলো। তাহলে কোশ্চেনে আচ্ছা x1 y1 এবং x2 y2, কাকে x1 y1 কাকে x2 y2 ধরবো? দেখো শুরুতে 7,7 আমি বলছিলাম যে শুরুতে যে বিন্দুটা দেওয়া থাকবে সেটাকে আমরা সবসময় কি ধরবো, প্রথম বিন্দু ধরবো। ওই জন্য আমি এটাকে x1, y1 ধরলাম এবং এটাকে x2, y2 ধরলাম। অলরাইট, ওকে। তাহলে এটা ধরার পর m1 কোন পাশে ধরবো, যে পাশে প্রথম বিন্দু ধরছিলাম অন্তর্বিভক্তের ক্ষেত্রে সে পাশে m1 ধরবো, এবং এই পোর্শনটাকে হচ্ছে আমরা এইখান থেকে এই পর্যন্ত পোর্শনটাকে আমরা ধরবো হচ্ছে m2, ঠিক আছে? তাহলে এবার সূত্র অ্যাপ্লাই করি চলো। আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে অনুপাতে বিভক্ত করে, মানে m1 এবং m2 এর মানটা বের করতে হবে। এখানে কিন্তু অনুপাতটা বের করা হচ্ছে আমাদের উদ্দেশ্য, ঠিক আছে? আমাদের বিন্দু দুইটা দেওয়া আছে এবং অনুপাতটা বের করতে বলছে আমাকে, ফাইনালি যে ছেদ বিন্দুর ভুজ বের করতে বলছে, ঠিক আছে? তো শুরুতে অনুপাত বের করার জন্য দেখো x এর মান কিন্তু আমরা জানি না, এটা কিন্তু কোশ্চেনে বের করতে বলছে, কিন্তু আমরা 100% শিওর যে y এর স্থানাঙ্কটা ছেদ বিন্দুতে y এর স্থানাঙ্কটা 0, এটা কিন্তু আমরা 100% শিওর। আচ্ছা, তাও x এর জন্য সূত্রটা আমি একটু লিখে দেখাই তোমাদেরকে। x এর জন্য সূত্রটা কি হবে, সূত্র হচ্ছে m1 x2। তাহলে m1 এর মান তো জানি না, বের করতে হবে। x2 এর মান কত, -5, m1 * -5, এটা আসলে না লিখলেও হয়, আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। m2 x1 প্লাস m2 x1 এর মান এখানে কত, 7 ডিভাইডেড বাই m1 প্লাস
m2, ঠিক আছে। এখন দেখো এটা কিন্তু আমরা সলভ করতে পারবো না, কারণ আমরা x এর মানটা জানি না, ঠিক আছে। সূত্রটা লিখলাম। এবার দেখো y এর জন্য সূত্রটা লিখি। এখানে y এর ভ্যালুটা কিন্তু আমরা জানি, y এর ভ্যালুটা 0, ঠিক আছে। y এর ভ্যালু 0, সূত্র লিখি m1 ইন্টু y2, y2 এর মান এখানে কত -10 প্লাস m2 y1, y1 এর মান কত 7, m2 ইন্টু 7 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে y এর মানটা যেহেতু 0, এটা মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমরা একটু লিখি কি দাঁড়াচ্ছে, আমি ডিরেক্ট একটু হিসাব করি, -10m1 প্লাস 7m2 ইকুয়াল টু 0। অলরাইট, তাহলে -10m1 ইকুয়াল টু -7m2, উভয় পাশের মাইনাস কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। এবার আমি যদি এভাবে লিখি m1 এর নিচে m2 নিয়ে আসি, তাহলে 7 এর নিচে যাবে হচ্ছে আমার 10। তাহলে কি দাঁড়ালো, m1 is to m2 এর মান, m1 অনুপাত m2 ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, 7:10, 7:10। তাহলে m1 is to m2 ইকুয়াল টু আমি কত পেলাম, 7:10, যেটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছিল x অক্ষ যে অনুপাতে বিভক্ত করে নির্ণয় করতে। অর্থাৎ x অক্ষ 7,7 এবং -5, -10 বিন্দুর সংযোগ রেখাংশকে 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, ঠিক আছে। এবার ছেদ বিন্দুর ভুজ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলায় যদি আমি এখন অনুপাতের মানটা বসাই দেই, তাহলে কিন্তু আমি x এর মানটা পেয়ে যাব। আচ্ছা, আমি এখানে একটু বসাই দিই। তাহলে m1 এর মান কত পাইছি, 7 ইন্টু -5 প্লাস m2 এর মান পাইছি আমি হচ্ছে 10 ইন্টু 7 ডিভাইডেড বাই m1 প্লাস m2, মানে হচ্ছে 7 প্লাস 10, ঠিক আছে। তাহলে উপরে থাকে হচ্ছে 35, 770, উপরে থাকবে 35, নিচে থাকবে 17। এটাই হচ্ছে সেই ভুজের ভ্যালু, এটাই আমাদের নির্ণয় অ্যান্সার, ঠিক আছে। দেখো কত সহজে আমার অঙ্কটা হয়ে গেল। এবার চলো 1 এর a নম্বর ম্যাথটা করি। এবার চলো আমরা 1 এর a নম্বর ম্যাথটা একটু দেখি। দেখাও যে 2, -2 এবং -1, 4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে বিভক্ত হয়। আচ্ছা, একটু লেখচিত্রটাকে ড্র করি। ড্র করার পর বিন্দুগুলো একটু বসাই। এটা আমার x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ। প্রথম বিন্দু হচ্ছে 2, -2, 2, হচ্ছে চতুর্ভাগে থাকে 2, -2 এখানে। এবং আরেকটা বিন্দু বলছে -1, 4 কে আমি এখানে নিলাম এবং এদের সংযোগকারী রেখা আমি এভাবে ড্র করে ফেললাম। আমাকে বলছে যে সংযোগ রেখাংশ অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে বিভক্ত হয়। আচ্ছা, এই যে সংযোগকারী রেখাটা, এই যে অক্ষদ্বয় দ্বারা x অক্ষ এখানে ভাগ করছে এবং y অক্ষ এই রেখাটাকে এই জায়গায় ভাগ করছে, তো এই অক্ষদ্বয় এই রেখাকে সমান 3 ভাগে ভাগ করে, মানে কি এই তিনটা অংশের মান হচ্ছে সমান হবে। এখন এটাকে যদি অনুপাত দিয়ে চিন্তা করি, তাহলে এই পাশ থেকে চিন্তা করো, y অক্ষটাকে এই রেখাটাকে এই পাশে 1 অংশ রাখছে, এই পাশে 2 অংশ, তার মানে y অক্ষ এই রেখাটাকে নিশ্চয়ই 1:2 অনুপাতে বিভক্ত করার কথা, অন্তর্বিভক্ত করার কথা। এবং x অক্ষ এই রেখাটাকে এই পাশে 2 অংশ, এই পাশে 1 অংশ, তার মানে x অক্ষ এই রেখাটাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে দেওয়ার কথা, ঠিক আছে। তো আমরা এখন এটাই প্রুভ করব যে y অক্ষ এবং x অক্ষ দুটাই এটাকে 1:2 অনুপাতে বা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে কি করে না, এটা আমরা এখন একটু বের করে দেখব। তাহলে শুরুতে আমার x1 y1 কোনটা হবে, প্রথম বিন্দু কোশ্চেনে দেওয়া আছে 2, -2, তার মানে এটাকে আমি একটু x1 y1 ধরে নিই, ঠিক আছে। এবং দ্বিতীয় বিন্দু দেওয়া আছে -1, 4, এটাকে আমি x2 y2 ধরে নিই। এভাবে x2 y2 ধরে নেওয়ার মজাটা হচ্ছে যে তোমার কোশ্চেনের সাথে বইয়ের যে অ্যান্সার সেটা হুবহু মিলে যাবে, সেক্ষেত্রে তোমার কোনো টেনশন কাজ করবে না, ঠিক আছে। সো এইভাবে ধরবা, শুরুতে যে বিন্দু দেওয়া থাকবে সেটাকে x1 y1 এবং দ্বিতীয় যে বিন্দু দেওয়া থাকবে সেটাকে x2 y2 ধরবা। ধরলাম। এবার শুরুতে x অক্ষের অনুপাতটা, মানে x অক্ষ এই রেখাটাকে কি অনুপাতে ভাগ করছে এটা একটু আমরা চেক করি। যেহেতু আমরা এটাকে x1 y1 ধরছি, তাহলে এই পোরশনটাকে আমরা কি ধরবো, m1 ধরবো, এবং এই পোরশনটাকে আমরা ধরবো হচ্ছে m2 ধরলাম। এবং যেহেতু এটা x অক্ষ, তাহলে এইখানকার এই যে ছেদ বিন্দু, এটার স্থানাঙ্ক ডেফিনেটলি x এর মান আছে, x এর মানটা x ধরে নিলাম, আমরা জানি না। এবং y এর মানটা আমরা ডেফিনেটলি জানি, y এর মানটা ডেফিনেটলি 0 হবে যেহেতু x অক্ষের উপরে অবস্থিত, ঠিক আছে। তাহলে আমি অনুপাতের সূত্রটা y স্থানাঙ্কের জন্য ডিরেক্ট সূত্রটা আমি লিখতে পারবো। আচ্ছা, y ইকুয়াল টু সূত্র কি ছিল, y ইকুয়াল টু কিন্তু এখানে 0, y এর সূত্র ছিল m1 y2, ঠিক আছে।
আমি একটু সূত্রটা লিখি, m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, ঠিক আছে। ওকে, তাহলে 0 ইকুয়াল টু m1 ইন্টু y2 এর মান এখানে হচ্ছে 4 প্লাস m2 ইন্টু y1 এর মান এখানে হচ্ছে y1 এর মান হচ্ছে -2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সো m1 প্লাস m2 ইন্টু 0 মানে 0 হয়ে যাবে, এখানে থাকবে 4m1 মাইনাস 2m2। তাহলে আমি পরের লাইনে লিখতে পারি 4m1 ইকুয়াল টু 2m2। এবার আমি যদি ভাগ করে লিখি তাহলে কি দাঁড়ায়, m1 এর নিচে m2 নিয়ে আসি, 2 এর নিচে 4 গেলে আমি ডিরেক্ট লিখলাম 1/2। তার মানে কি, এক্ষেত্রে m1 এর মানটা চলে আসলো কত, এই পাশে 1 অংশ, m2 এর মানটা আসলো এখানে 2, মানে হচ্ছে m2 এর মানটা 2 অংশ। তার মানে x অক্ষ, আমি একটু সাইডে লিখে রাখি, x অক্ষ এই সংযোগকারী রেখাটাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, ঠিক আছে। এবার y অক্ষটা একটু বের করি। y অক্ষের ক্ষেত্রে m1 হবে এই পর্যন্ত, ঠিক আছে, এবং m2 হবে এইটুক, ঠিক আছে। চলো একটু ক্যালকুলেট করি। y অক্ষের জন্য এই যে ছেদ বিন্দুতে কার স্থানাঙ্কটা 0, আমরা কিন্তু y এর ভ্যালুটা জানি না, কিন্তু x এর মানটা শিওর জানি যেহেতু y অক্ষের উপরে 0, y, ঠিক আছে। আশা করি বুঝছো। তাহলে এক্ষেত্রে অন্তর্বিভক্তের সূত্রটা আমরা x এর সূত্রটা লিখবো, কারণ x এর মানটা এক্ষেত্রে জানি, y এর মানটা জানি না। তাহলে x ইকুয়াল টু ফর্মুলা কি ছিল, x এর মান এখানে 0, x ইকুয়াল টু ফর্মুলা ছিল m1 x2, m1 x2। এক্ষেত্রে m1 কিন্তু এটা, m1 x2 এর মান এখানে কত, -1 প্লাস m2 m2 x1 x1 এর মান এখানে কত, 2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। চলো একটু সলভ করি। 0 ইকুয়াল টু এখানে হচ্ছে মাইনাস m1 প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, ঠিক আছে। এটা মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাবে। তাহলে এখানে আমার থাকবে 0 ইকুয়াল টু মাইনাস m1 প্লাস 2m2। পরের লাইনে যদি আমি সলভ করি তাহলে আমি কি লিখতে পারবো, m1 ইকুয়াল টু 2m2, ঠিক আছে। আমি যদি এটাকে নিচে নিয়ে আসি m1 ডিভাইডেড বাই m2, তাহলে উপরে থাকবে 2, নিচে থাকবে 1। তাহলে y অক্ষ এদের সংযোগ রেখাংশটাকে দেখো, m1 এর মান আসলো কত, এক্ষেত্রে m1 এর মান এক্ষেত্রে আসলো 2 এবং m2 এর মান এক্ষেত্রে আসলো হচ্ছে 1, অর্থাৎ y অক্ষটা এদের সংযোগ রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে আমি এখানে লিখে রাখলাম y অক্ষ বিভক্ত করছে 2:1 অনুপাতে, ঠিক আছে। তাহলে আমাদের কোশ্চেনটাতে ফিরে যাই। দেখাও যে 2, -2 এবং -1, 4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে বিভক্ত হয়। আচ্ছা, যেহেতু আমার অনুপাতটা দেখো, x অক্ষ কি অনুপাতে অন্তর্বিভক্ত করছে, 1:2, মানে এই পাশে 1 অংশ, এই পাশে 2 অংশ, ঠিক আছে। আবার y অক্ষ রাখছে এই পাশে 2 অংশ, এই পাশে 1 অংশ। তার মানে আমি সুন্দরভাবে বলতে পারি এটা কিন্তু প্রমাণিত যে x অক্ষ এবং y অক্ষ এই সংযোগ রেখাটাকে সমান সমান 3টা অংশে অন্তর্বিভক্ত করছে। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। চলো এই টাইপের আরো কয়েকটা ম্যাথ আমি তোমাদের করে দেই। আচ্ছা, এবারে 1 এর f নাম্বার ম্যাথটা একটু পড়ে দেখি কি বলছে। 2, -4 এবং -3, 6 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে x অক্ষ এবং y অক্ষ যে অনুপাতে বিভক্ত করে নির্ণয় করো। একটু আবার লেখচিত্র ড্র করি। এটা আগের ম্যাথটার মতোই, একটু আগে যে ম্যাথটা আমরা করলাম। দেখো, প্রথম বিন্দুটা হচ্ছে 2, -4। 2, -4 ডেফিনেটলি এখানে আমরা নিলাম, ও -3, 6 বিন্দুটা আমরা এখানে নিলাম। বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে x অক্ষ এবং y অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, দুইটা বিন্দুকে যোগ করে দিলাম। এবার বের করতে বলছে যে এই যে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, x অক্ষ এদের সংযোগ রেখাকে কি অনুপাতে বিভক্ত করে এবং y অক্ষ এদের সংযোগ রেখাকে কি অনুপাতে বিভক্ত করে। আগের ম্যাথটাতে আমরা প্রমাণ করছিলাম যে x অক্ষ এবং y অক্ষ
এদেরকে সমান 3 ভাগে ভাগ করে এটা প্রমাণ করো। আর এখানে আমাদের জাস্ট বের করতে বলছে যে অনুপাতটা ডিরেক্ট বের করো, এটা সমান কিনা এটা প্রমাণ করতে বলে নাই, ঠিক আছে। তাহলে আবার ঠিক সেম ওয়ে শুরুতে যেটা ছিল সেটাকে আমরা কি ধরবো, ডেফিনেটলি x1 y1 ধরবো, এবং এটাকে আমরা ধরবো x2 y2, ঠিক আছে। এবার শুরুতে যদি x অক্ষের ক্যালকুলেশনটা করতে চাই, ডেফিনেটলি যে পাশে x1 y1 আছে সেই পাশ থেকে m1টা শুরু হয়, তাহলে x অক্ষের জন্য এটা হচ্ছে m1 এবং এটা হচ্ছে m2, ঠিক আছে। তাহলে চলো ক্যালকুলেশনটা করে আরেকটা ওয়ে মনে আছে নিশ্চয়ই, যে x অক্ষের উপরে এই ছেদ বিন্দুটার স্থানাঙ্ক কার ভ্যালুটা 0, x এর মান থাকলেও y এর মানটা 0, এবং সেই y এর মানটা ধরেই আমরা ক্যালকুলেশনটা করি যাতে আমার অনুপাতটা ইজিলি চলে আসে। তাহলে y এর জন্য ফর্মুলাটা কি ছিল, y ইকুয়াল টু m1 y2, তাই না। আমি ফর্মুলাটা লিখি, m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, ঠিক আছে। তাহলে 0 ইকুয়াল টু m1 y2 এর মান এখানে কত দেওয়া আছে আমার 6 প্লাস m2 y1 এর মান এখানে কত আছে আমার -4 ইনটু -4 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এটা মাল্টিপ্লাই করলে 0 হবে, 0 ইকুয়াল টু আমার এখানে থাকবে 6 m1 -4 m2। তাহলে পরের লাইনটা আমি লিখতে পারবো 6 m1 ইকুয়াল টু 4 m2। তাহলে m1 ডিভাইডেড বাই যদি m2 আমি লিখি তাহলে আমার থাকবে 4/6, আলটিমেটলি আমি লিখতে পারবো 2/3। অর্থাৎ এই যে x অক্ষ, আমি আবার এখানে অ্যান্সারটা লিখে রাখি, x অক্ষ এদের সংযোগ রেখাংশকে যে অনুপাতে ভাগ করছে সেটা হচ্ছে 2:3, ঠিক আছে। এবার চলো y অক্ষ কি অনুপাতে ভাগ করছে এটা যদি বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে m1 হচ্ছে এই অংশটা এবং m2 হচ্ছে এই অংশটা, এবং এই বিন্দুটার স্থানাঙ্ক আর যাই হোক না কেন x এর মানটা 0 হবে, y এর ভ্যালু থাকতে পারে। তো y এর ক্ষেত্রে বের করার জন্য আমরা যেটা জানি সেটা হচ্ছে y এর সূত্রটা আমরা লিখবো, সরি x এর সূত্রটা লিখবো। তাহলে এখানে x ইকুয়াল টু হচ্ছে 0 0, তাহলে x এর ফর্মুলা হচ্ছে কি m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এক্ষেত্রে 0 আর 0 মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাবে, আমি ডিরেক্ট লিখি m1 এর মান তো জানি না, বের করব x2 এর মানটা হচ্ছে -3 প্লাস, আচ্ছা এটা আমি মুছে দেই, প্লাস m2 x1 এর মানটা কত, x1 এর মানটা হচ্ছে 2, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি 0 ইকুয়াল টু -3m1 প্লাস 2m2। পরের লাইনে আমি লিখতে পারবো 3m1 ইকুয়াল টু 2m2। তাহলে আমি যদি এভাবে লিখতে চাই m1/m2 ইকুয়াল টু, এ পাশে থাকবে 2, এ পাশে থাকবে 3। তাহলে y অক্ষ এদের সংযোগ রেখাংশকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, ঠিক আছে। আশা করি বুঝতে কোনো প্রবলেম হয় নাই। তাহলে দুইটা অ্যান্সারই সেম আসছে, দেখো। ওকে, তাহলে দেখছো এভাবে ইজি ওয়েতে আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারি। এবার চলো আমরা উদাহরণ 2টা একটু সলভ করি। আমরা নিশ্চয়ই সবাই জানো ত্রিভুজের মধ্যমা বলতে কি বোঝায়। দেখো এটা যদি একটা ত্রিভুজ হয়, তাহলে এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু এ বি সি, বিসি এর মধ্যবিন্দুর নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই, এটার মধ্যবিন্দুর নাম দিলাম হচ্ছে এফ। এখন বিসি এর মধ্যবিন্দু বি এর উপরে বিপরীত শীর্ষ এ থেকে যদি আমি একটা সরলরেখা ড্র করি, তাহলে বিসি এর মধ্যমার নাম হয়ে যাবে এডি, ঠিক আছে। ঠিক সেম ভাবে এসি এর মধ্যবিন্দু এর উপরে বিপরীত শীর্ষ বি থেকে যদি আমি একটা সরলরেখা ড্র করি, তাহলে এসি এর মধ্যম হচ্ছে বিই। ঠিক সেম ভাবে এবি এর মধ্যমটার নাম হবে সিএফ, ঠিক আছে। সবগুলো মধ্যম যে বিন্দুতে ছেদ করবে সেটার নামই হচ্ছে সেই ভরকেন্দ্র, ঠিক আছে। এবং ভরকেন্দ্রের স্থানাঙ্কটাকে ধরো আমি ভরকেন্দ্রটাকে জি দিয়ে ডিনোট করলাম, এবং স্থানাঙ্কটা আমরা জানি না, এটাকে এক্স ওয়াই দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে। এখন ভরকেন্দ্রের স্থানাঙ্ক জানার একটা ওয়ে আছে, যদি আমি ত্রিভুজের তিনটা শীর্ষের স্থানাঙ্ক জানি। ধরো এই শীর্ষটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1 এবং বি এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2 এবং সি এর স্থানাঙ্ক হচ্ছে x3 y3।
তাহলে ভর কেন্দ্রের x এর স্থানাঙ্ক হবে, জাস্ট এই সূত্রটা মনে রাখবে, x এর স্থানাঙ্ক হবে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3 এবং y এর স্থানাঙ্ক হবে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা শীর্ষ যদি আমাদের দেওয়া থাকে তাহলে ভর কেন্দ্রের ভুজের স্থানাঙ্ক হবে তিনটা শীর্ষের ভুজের যোগফল ডিভাইডেড বাই 3 এবং কোটির স্থানাঙ্ক হবে তিনটা শীর্ষের কোটির স্থানাঙ্কের যোগফল ডিভাইডেড বাই 3। এটাই হচ্ছে ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া থাকলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করার সূত্র। এখন এখানে আরেকটা জিনিস দেখো, এই যে ডি ই এফ এদেরকে যদি আমি একটা ত্রিভুজ হিসেবে কল্পনা করি, ডি এফ এটা অ্যাড করে দেই, অ্যাড করে দিলে ত্রিভুজ ডি ই এফ, ত্রিভুজ ডিইএফ, এই ত্রিভুজ ডিএফ এর যে ভর কেন্দ্র এটা তোমরা মনে রাখবে, ত্রিভুজ ডিইএফ এদেরও ভর কেন্দ্র কিন্তু এই জিতেই আসবে, ঠিক আছে। অর্থাৎ ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডিইএফ দুইজনের ভর কেন্দ্র কিন্তু এটা হবে। কারণ কি জানো? কারণ হচ্ছে ডিইএফ কিন্তু ত্রিভুজ এ বি সি এর সবগুলো বাহুর মধ্যবিন্দু, তো সবগুলো বাহুর মধ্যবিন্দু হওয়ার কারণে অনুপাতটা আলটিমেটলি সেম থাকবে, ঠিক আছে। সেজন্য ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর দুজনেরই ভর কেন্দ্রটা সেম হবে, ঠিক আছে। তাহলে অনেক সময় এমসিকিউতে আসে, শীর্ষগুলো দিয়ে বলে যে এই ত্রিভুজ ডিইএফ এর ভর কেন্দ্র কত, দুইটার ভর কেন্দ্র কিন্তু সেম ফর্মুলা, ঠিক আছে। তো যেহেতু ডিইএফ হচ্ছে এবিসি ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু দিয়ে বানানো ত্রিভুজ, সেজন্য দুইটারই ভর কেন্দ্র আলটিমেটলি সেম আসবে। ওকে, এবারে চলো একটা ইন্টারেস্টিং জিনিস শিখি। ধরো এ বি সি একটা ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলো দেওয়া আছে, এখান থেকে আমাকে যদি বলা হয় এই ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করে দেখাও, তাহলে আমরা কিভাবে এটা করব? চলো এটা কিভাবে করা যায় সেটা আমি বলি। শুরুতে একটা জিনিস দেখো, এ বি সি এই ত্রিভুজের ভর কেন্দ্র এবং ওই ত্রিভুজের মধ্যবিন্দু দিয়ে ডিইএফ এটা দিয়ে গঠিত ত্রিভুজের ভর কেন্দ্র কিন্তু সেম বিন্দুতে হবে, যেটা আমরা আগের ম্যাথে শিখছি, ঠিক আছে। তাহলে যেহেতু ডি ই এবং এফ এই মধ্যবিন্দুগুলো দিয়ে গঠিত ত্রিভুজের যে ভর কেন্দ্র এবং এ বি সি ত্রিভুজের ভর কেন্দ্র সেম হবে, তাহলে এটা দিয়ে আমি ভর কেন্দ্রটা বের করে রাখি। তাহলে ডি ই এফ বিন্দু যেহেতু দেওয়া আছে, তাহলে ভর কেন্দ্র জি এর এক্স এর ভ্যালু হবে a1 প্লাস a2 প্লাস a3 ডিভাইডেড বাই 3 এবং y এর মান হবে b1 প্লাস b2 প্লাস b3 ডিভাইডেড বাই 3। এ পর্যন্ত বুঝছি। আচ্ছা, এবার দেখো এ ডি মধ্যমা, আমরা সবসময় জানি যে কোন ত্রিভুজের ভর কেন্দ্র ওই ত্রিভুজের মধ্যমাকে 2:1 অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে। তার মানে কি, জি বিন্দুটা এ ডি মধ্যমাকে জি বিন্দুতে 2:1 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্ত করছে। তাহলে অন্তর্বিভক্ত সূত্র অনুযায়ী, আচ্ছা আমি যেহেতু এটাকে প্রথম বিন্দু ধরছি, তাহলে 2টা হচ্ছে আমার m1 এর মান এবং 1টা হচ্ছে আমার m2 এর মান, ঠিক আছে। মানে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে এডি মধ্যমাটাকে জি বিন্দু, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে x এর মানটার জন্য আমরা ফর্মুলা কি লিখতে পারি, আমি ডিরেক্ট লিখি m1 x2, তার মানে হচ্ছে 2 ইন্টু a1 প্লাস m2, m2 এর মান 1, m2 x1 মানে হচ্ছে শুধু এখানে x1 থাকবে ডিভাইডেড বাই m1 প্লাস m2 মানে 2 প্লাস 1, ঠিক আছে। এখন প্রশ্ন বলতে দেখো, এই যে x আর এই যে x, এই দুইটা x কিন্তু একই জিনিস, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু হচ্ছে a1 প্লাস a2 প্লাস a3 ডিভাইডেড বাই 3, 3 এবং 3 কেটে দিতে পারি, 2a1 প্লাস x1 ইকুয়াল টু আমরা লিখতে পারি a1 প্লাস a2 প্লাস a3, সো x1 ইকুয়াল টু আমরা লিখতে পারি a1 প্লাস a2 প্লাস a3 মাইনাস 2a1, অতএব x1 সমান আমার দাঁড়াচ্ছে হচ্ছে a2 প্লাস a3 মাইনাস a1। ঠিক সেম ভাবে y1 ইকুয়াল টু তুমি যদি ক্যালকুলেট করো তুমি পাবা হচ্ছে b2 প্লাস b3 মাইনাস b1, ঠিক আছে। তাহলে এই যে এ বিন্দুর শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম a2 প্লাস a3 মাইনাস a1 কমা b2 প্লাস b3 মাইনাস b1। দেখো এখান থেকে আমরা একটা সিকোয়েন্স পেয়ে গেছি, যেহেতু x1 ছিল, x1 এর জন্য এখানে a1 মাইনাস হয়েছে এবং y1 এর জন্য এখানে b1 মাইনাস হয়েছে। ঠিক সেম ভাবে এটার স্থানাঙ্কটা আমরা ডাইরেক্ট লিখতে পারবো, যেহেতু x2 তাহলে এটার সাথে তুলনা করো a2 মাইনাস হবে,
তাহলে থাকবে হচ্ছে a1 প্লাস a3 মাইনাস a2 কমা b1 প্লাস b3 মাইনাস b2, এবং এটার জন্য হবে a1 প্লাস a2 মাইনাস a3 কমা b1 প্লাস b2 মাইনাস b3। তাহলে দেখো কত সুন্দরভাবে কোন ত্রিভুজের মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, এই সিস্টেমে আমরা ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো ইজিলি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এবারে চলো আমরা তাহলে টাইপ 2 এর প্রথম ম্যাথে দেখো। টাইপ 2 এর প্রথম ম্যাথে কি বলা আছে, একটি ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু 2,7 ও 6,1 এবং ভরকেন্দ্র 6,4 তৃতীয় শীর্ষ নির্ণয় করো। অর্থাৎ একটা ত্রিভুজের দুইটা শীর্ষ দেওয়া আছে, একটা শীর্ষ হচ্ছে 2,7, একটা শীর্ষ হচ্ছে 6,1, ভরকেন্দ্র দেওয়া আছে হচ্ছে 6,4, তৃতীয় শীর্ষটা আমরা জানি না, ধরে নিলাম xy। ঠিক আছে, তৃতীয় শীর্ষ নির্ণয় করতে বলছে, আমাদের ভরকেন্দ্রটা দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, একটা ত্রিভুজের তিনটা শীর্ষ দেওয়া থাকলে ভরকেন্দ্র কেমনে বের করতে হয়? আমি ডিরেক্ট প্রশ্ন মতে লিখি। প্রশ্ন মতে ভুজদ্বয়ের যোগফল না, তাহলে এই ভুজটা হচ্ছে x প্লাস এটা হচ্ছে 2 প্লাস এখানে হচ্ছে 6 ডিভাইডেড বাই 3, এটাই ভরকেন্দ্র। ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু ভরকেন্দ্রের এটা ভুজ, ভরকেন্দ্রের ভুজটা দেওয়া আছে 6, তাহলে এটা ইকুয়াল টু আমি 6 লিখতে পারি। অলরাইট, তাহলে এটা সলভ করে কত পাবো, x প্লাস 6 প্লাস 2 মানে হচ্ছে 8 ইকুয়াল টু 3 6 18। অতএব x ইকুয়াল টু হচ্ছে আমার 10। অলরাইট, ঠিক সেম ভাবে আমি y এর জন্য কত পাবো, y প্লাস 7 প্লাস 1। আচ্ছা, y প্লাস 7 প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু, এখানে y স্থানাঙ্ক দেওয়া আছে 4, তাহলে আমি ডিরেক্ট লিখি y ইকুয়াল টু পাবো 3 4 12, 12 থেকে 8 গেলে 4। অতএব নির্ণেয় শীর্ষের স্থানাঙ্ক হচ্ছে 6, x এর মান হচ্ছে আমার 10,4। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে দেখো কত সহজে এই টাইপের ম্যাথগুলো হয়ে যাচ্ছে। এবারে চলো আমরা 3 এর বি নাম্বার ম্যাথটা একটু সলভ করি। একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে, যদি এর ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে দেখাও যে এটা প্রমাণ করতে হবে। তাহলে তিনটা শীর্ষ আমার দেওয়া আছে, আমি একটু শর্টকাট এটা লিখে ফেলি। তাহলে প্রথম শীর্ষটা হচ্ছে at1 স্কয়ার, 2at1, দ্বিতীয় শীর্ষটা হচ্ছে at2 স্কয়ার, 2at2, এবং তৃতীয় শীর্ষটা হচ্ছে at3 স্কয়ার, 2at3। হয়েছে? এবার কি বলছে, যদি এর ভরকেন্দ্রটা, ধরলাম ভরকেন্দ্রটা এখানে, কিন্তু এই ভরকেন্দ্রটা কোন অক্ষের উপর অবস্থিত, x অক্ষের উপর অবস্থিত ধরলাম, যেভাবে এটা স্থানাঙ্ক আমি র্যান্ডমলি করছি আর কি। তো এই ভরকেন্দ্রটাই হচ্ছে x অক্ষের উপরে অবস্থিত। ঠিক আছে, তাহলে ভরকেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থিত হয়, x অক্ষে কার স্থানাঙ্কটা 0 হয়, x অক্ষে y স্থানাঙ্কটা 0 হয়, তার মানে ভরকেন্দ্রের y স্থানাঙ্কটা 0। ঠিক আছে, তাহলে আমরা নিশ্চয়ই ভরকেন্দ্র x এর ফর্মুলাটার জন্য ফর্মুলা কি জানি, ফর্মুলা জানি হচ্ছে x ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, এবং y সমান জানি হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, তাহলে এখানে y এর ভ্যালুটা কিন্তু 0, তাহলে 0 ইকুয়াল টু y এর ফর্মুলাটা আমরা বসাই দিই। তাহলে y1 আমরা এটাকে ধরি 2at1 প্লাস 2at2 প্লাস 2at3 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, তাহলে 0 আমি ডিরেক্ট লিখি, সবগুলোতে 2a আছে, 2a যদি আমি কমন নিই তাহলে আমার থাকবে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু 0। তাহলে অতএব আমি লিখতে পারি t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমার প্রমাণটা হয়ে গেছে, প্রমাণিত। তাহলে দেখো খুব সহজেই আমরা টাইপ 2 এর ম্যাথগুলো করে ফেলতে পারতেছি। তাহলে দেখলা যে সরলরেখার 2 এর বি চ্যাপ্টারটির ম্যাথগুলো আসলে খুবই সহজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। Subscribe now.